নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটির কর্চা, দ্বিতীয় পর্বের আজ ষষ্ঠ অধ্যায়। শুরু করি। সুরেশ্বর এসে ভালোই করেছিল, নইলে হতভাগিনী বিধবার শেষ কৃত্যটাও হতো জীবনকালের বেঁচে থাকার লাঞ্ছনার চেয়েও কঠিনতর লাঞ্ছনার মধ্যে। একটা সংখ্যাগরিষ্ঠ দল ঘোঁট পাকিয়েছে, এর প্রায়শ্চিত্ত হয়নি। একজন ম্যাট্রিক ফেল হাফ মাতব্বর ছেলে বলেছে ডাক্তারের কাছে শুনেছে রোগটা টিবি ইন্টেস্টাইন। প্রবীণদের মধ্যে কয়েকজন ধনেশ্বরের নেতৃত্বে আলোচনা করেছেন ওর যৌবনে যে অপবাদ হয়েছিল তা অপবাদ নয়, সত্য। তার জন্য ওকে কোনো যজ্ঞিতে রাঁধতে পর্যন্ত কাঠি দিতে দেওয়া হতো না। এ ক্ষেত্রে অন্তত প্রায়শ্চিত্ত একটা হয়ে থাকলে কথা ছিল না, কিন্তু যখন হয়নি তখন এতে কে কাঁধ দেবে? ধনেশ্বর বলেছেন আমাদের স্টেট থেকে 5 টাকা দেবার কথা ছিল এই সব অনাথা দরিদ্রের সৎকারের জন্যে। তাই বা কি করে দেব? এ তো একরকম ধর্মচ্যুত। রায়বাড়ির দলিলে এ নিয়ে 2টি নির্দেশ আছে। 1, ওই 5 টাকা বরাদ্দ। 2, রায়বাড়ির দেবোত্তরের ট্রাস্টি যার পালা পড়বে দেবোত্তরে তার তরফ থেকে কাউকে উপস্থিত থাকতে হবে। পালাটা এখন ধনেশ্বরদের। ধনেশ্বর এসেছেন, তাছাড়াও যার বাড়ি কেউ মারা যায় সেখানে ধনেশ্বর পালা থাক বা না থাক যান, এখানে তার উদারতা কেউ অস্বীকার করবে না, কিন্তু অধর্মের কাজ তিনি করবেন না। প্রতিবাদ করছে অতুলেশ্বর, শিবেশ্বরের ছোট ছেলে, যে ম্যাট্রিক ফেল করে কংগ্রেস করে বেড়ায়। 1930 সাল থেকে অগ্নিগর্ভ মেদিনীপুর কংগ্রেস। তবে ভাগ্য ভালো ওর, আর ধরা পড়েনি। গ্রামে প্রায়ই থাকে না, কংগ্রেস করে কীর্তিহাটের বাইরে। সে হঠাৎ গ্রামে এসে গেছে আজকের দিনটিতেই। অতুলেশ্বর দাদাকে প্রশ্ন করেছে, তাহলে হবেটা কি? পচবে ঘরে গ্রামের মধ্যে? প্রশ্নটা মারাত্মক। এর জবাবে আমি কি জানি বলা চলে না। যাদের মরা তারা যা হয় করবে এও বলা চলে না, কারণ মেয়েটি সামান্য মাত্র একখানা ঘর সম্বল করেই কোনো ক্রমে দিনপাত করে এসেছে। তার শ্বশুর বংশের অন্যদের সঙ্গে পৃথক অনেক দিন। সুরেশ্বর এবং মেজ ঠাকুমা এসে উপস্থিত হলেন এই মুহূর্তটিতেই। ধনেশ্বর বলে উঠল, দুর্গা দুর্গা। শব্দটির ব্যঞ্জনা এখানে অনেক গভীর ছিল সুলতা। ধনেশ্বর কাকার দুর্গা স্মরণে আমার শরীরে পর্যন্ত জ্বালা ধরেছিল, কিন্তু মেজ ঠাকুমা দেখলাম অবিচল। বললেন, হতভাগী সত্যি মরেছে না এখনো বেঁচে থাকতেই হচ্ছে কথাগুলো? অতুলেশ্বর বললে, কি রে, তুই তো ভিতরেই ছিলি। সে বললে কথাটা রায়দের জ্ঞাতি ভট্টাচার্যদের একটি ছেলেকে। সে বললে, না, মারা গেছে তা আধ ঘন্টা হবে। এই মেজমাকে খবর যখন পাঠালাম তখনও করছিল, তারপর যখন চুপ করেছে তখনই বোধহয় হয়ে গেছে। গ্রহণীর রুগী তো। একটু দেখে আমি ভিতরে গিয়ে দেখলাম চোখ স্থির হয়ে গেছে, নিঃশ্বাসও পড়ছে না। মেজ ঠাকুমা ভিতরে গেলেন এবং ফিরে এসে বললেন, না, গেছে, খালাস পেয়েছে। তা ওর গতির কি হবে বাবা ধনেশ্বর? কি হবে? অনেকে বলছে এটা ওর পেটের যক্ষা, ভয়ঙ্কর সর্বনেশে রোগ। তাছাড়া তোমার তো অজানা নয়, ঠাকুর দেবতা ব্রাহ্মণ ভোজনে ভট্টাচার্য বাড়ির বউ হয়েও ছুঁতে নাড়তে পেত না। এখন কাকে বলবো, যাও হে গতি করে দিয়ে এসো। কিন্তু লোকে তো ওর হাতে খেত, তোমার বাবাও খেয়েছেন। আমার কাছে যখন যেত ও তখনই বলতো, নেড়ি একটা কিছু রান্না করে দিয়ে যা, তোর হাত নয় তো অমৃত। ধনেশ্বর বলে উঠল, সেটা ধর্তব্যের মধ্যে নয়, ওটা মানুষের একটা ব্যাধি। তা নইলে তার এই বৃদ্ধ বয়সে তোমার সঙ্গেই বা গিট বাঁধবেন কেন? আর তুমিই বা ঘাটে বসে ল্যাভেন্ডার সাবান মাখবে কেন? মুহূর্তে সব স্তব্ধ হয়ে গেল।
শুধু কুৎসিত কিছুই নয়, ভয়ঙ্কর কিছুও যেন তার সঙ্গে সেই জায়গাটায় ছড়িয়ে পড়ল। আমিও কিছু বলতে পারলাম না, কিন্তু মেজ ঠাকুমা সেই মুহূর্তটি বোধ করি এক মুহূর্তের জন্য রায়গিন্নি হয়ে উঠলেন। বললেন, তোমার মুখ দেখলে পাপ হয় ধনেশ্বর, তুমি এখান থেকে যাও, গোপেশ্বরের বাপ তো তুমি। আশ্চর্য শক্তি ছিল ওই কণ্ঠের মধ্যে, কথার মধ্যে। ধনেশ্বর যে ধনেশ্বর, তিনিও একেবারে বোবা হয়ে গেলেন, মুখখানা হয়ে গেল ফ্যাকাশে। সমস্ত জনতাও স্তব্ধ হয়ে রইল। ফিসফাস করেও কেউ একটি কথা বললে না। মেজ ঠাকুমা বললেন, একখানা গরুর গাড়ি কেউ এনে দেবে? গাড়ির দাম আমি দেব, আমিই ওকে গাড়িতে চাপিয়ে নিয়ে গিয়ে কাঁসাইয়ের জলে ভাসিয়ে দিয়ে আসব। ধনেশ্বর মাথা হেঁট করে একটি কথা না বলে ওখান থেকে চলে গেলেন। আমি তখন কথা ফিরে পেলাম। বললাম, তুমি চুপ করো মেজ ঠাকুমা, আমি ব্যবস্থা করছি। না হয় স্কুলে যাচ্ছি, সেখান থেকে ছেলেদের ডেকে আনছি, তাদের নিয়ে আমি যাব। অতুলেশ্বর এগিয়ে এলো, বললে, রাজি তো আমরাই রয়েছি। এরপর আর কোনো বেগই পেতে হয়নি। মেজ ঠাকুমার বিধবা ভাজের সৎকার হয়ে গেল নির্বিবাদে। লোক অনেকগুলিই হলো, তবু আমি গেলাম সঙ্গে। মেজ ঠাকুমা একবার বললেন, তুই যাবি? শরীরে? হেসে বললাম, শরীরটা কি আমার ননির পুতুলের মতো মেজ ঠাকুমা? আমি ইচ্ছে করলে তো ওই হাড় কখানাকে একলাই ঘাড়ে করে দিয়ে আসতে পারি, পারি না? রায়বাবুরা সব পারে, তা যা, বারণ করব না। হতভাগী চিরকাল ভাগ্যের লাথি ঝাঁটাই খেয়েছে। মরবার পর যদি এইটে ওর ভাগ্যে ছিল যে তুই ওর শ্মশান বন্ধু হবি, ঘাটের খেয়ায় তুইও থেকে ওকে তুলে দিয়ে আসবি, তাহলে সেটাতে আর আমি বাগড়া দিই কেন? যা। অতুলেশ্বর এসে বললে, একটু এদিকে শোনো। বয়সে ছোট অতুলেশ্বর আমার সম্বন্ধে খুঁড়ো, তুমি বলে ডাকলে, কথা বললে এই প্রথম। বললে, শ্মশানে যারা যায় তারা কিছু নেশা ভাঙ করে, কেউ মদ, কেউ গাঁজা। তা বললাম, বেশ তো, সে দেশে সর্বত্রই করে, শিব ঠাকুরের এলাকা। বলে পকেট থেকে মানি ব্যাগটা বের করে 10 টাকার নোট একখানা বের করে দিলাম। সঙ্গে সঙ্গে মনে পড়ল, খাট চাই, জিনিসপত্র চাই। বললাম, খাট টাটের ব্যবস্থাও তো করতে হবে। হেসে অতুলেশ্বর বললে, এখানে খাট খাটিয়া নেই, বাঁশের মাচান বেঁধে নিয়ে যায়। আগে রায়বাড়িতে খাটের রেওয়াজ ছিল, এখন সেখানেও বাঁশের মাচান। সুখেশ্বরদা বাবা একদিনে গেলেন, সে তো ভয়ঙ্কর ব্যাপার। এমন ব্যাপারটা না হলে অন্তত বাবার জন্যে ঘরের খাটই একখানা দেওয়া হতো, কিন্তু সে হয়নি ওই ব্যাপারটার জন্যে। সুখেশ্বরদার লাশ পুলিশ পোস্টমর্টমের জন্য নিয়ে গেল গরুর গাড়িতে চাপিয়ে মেদিনীপুর। বাবার দেহটা এইখানেই ছেড়ে দিলে বোনাফাইডি সুইসাইড বলে। বাবা গেছেন বাঁশের মাচায়। খাট বের করবার কথা কেউ মুখেও আনেনি। চমৎকার কথা বলে অতুলেশ্বর। মেদিনীপুরীর টান অবশ্যই আছে, কিন্তু বাঁধনিতে গাঁথনিতে শহরের বাকবিন্যাস থেকে মলিন নয়। অতুলেশ্বরই বললে, বাঁশের ব্যবস্থা আছে, ওই কাঁসাইয়ের জঙ্গলে বাঁশ আছে, ওটা দেবোত্তরের সম্পত্তি, কিন্তু গ্রামের কারুর মৃত্যু হলে ওখান থেকে বাঁশ পায়। শুকনো গাছ 2-4টে থাকেই, কাঠও কেটে নেয় ওখান থেকে। তবে নতুন কাপড় চাই একখানা, খানিকটা ঘি, এক টুকরো সোনা, এক টুকরো রূপো, বালি, কুচিকাঠি। তা আরও 5টা টাকা দাও, ওতেই হয়ে যাবে। নোট আর একখানা 10 টাকারই দিলাম। বললাম, বাকিটা এখন রাখো। মেয়েটার দেহ বের করতে আমিও গিয়েছিলাম, বোধহয় মেজ ঠাকুমাকে খুশি করতেই। দুর্গন্ধে আমার বমি আসছিল, বহু কষ্টেই দমন করে বের করে আনলাম। মেজ ঠাকুমা বোধহয় দেখলেন না, কারণ তিনি উবু হয়ে দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে বসে হাঁটুর মধ্যে মুখটি গুঁজে কাঁদছিলেন। বাড়ি ফিরতে সন্ধে উতরে গিয়েছিল। মেয়েটির বাড়ি হয়ে ফিরতে হয়, সেখানে তখনও মেজ ঠাকুমা বসেছিলেন, বাইরে পোড়া মালসায় আগুন রেখে এবং দরজার পাশে নিম রেখে। কিছু মিষ্টিও আনিয়ে রেখেছিলেন। এ টাকাটা উনি দিয়েছিলেন। আমি বললাম, মিষ্টি আমি খাবো না ঠাকুমা।
অতুল বললে, ও বমি করেছে ওখানে গিয়ে। ওকে বারবার বললাম, তুমি কাঁদ দিও না, ভীষণ দুর্গন্ধ। ও শুনলে না, শ্মশানে গিয়েই হড় করে বমি করে ফেললে। কি করব, ফিরে পাঠাতেও পারলাম না। ও এলো না। আমি ভাবলাম ফিরে পাঠালে দুর্নাম করবে, বলবে কলকাতার বাবু। মেজ ঠাকুমা বললেন, একটা কণা ভেঙে মুখে দে, তার তৃপ্তি হবে। ওর ঘর পরিষ্কার করতে গিয়ে একটা ন্যাকড়ায় বাঁধা গোটা 8 টাকা পেলাম। পয়সায়, সিকিতে, আধুলিতে, টাকায়, বোধহয় শেষ কাজের জন্যেই রেখেছিল। তুই ওর ছেলের কাজ করলি, বাপের কাজ করলি, সধবা হলে বলতাম স্বামীর কাজ করলি। নে, একটু ভেঙে নে। কই তোর গা দেখি। বুকে হাতের উল্টো পিঠটা ঠেকিয়ে বললেন, গা গরম হয়েছে সুরেশ্বর, দাঁড়া আমি সঙ্গে যাই। বলেই ডাকলে, রাধারমন। রাধারমন মেজ ঠাকুমার আর এক ভাই, সেও আমাদের সঙ্গে শ্মশানে গিয়েছিল। তাকে বললেন, বউ আর তুই সব ব্যবস্থা কর এবার, বুঝলি, আমি চললাম। আলো নিয়ে ডিকু শ্মশান পর্যন্ত গিয়েছিল, পাঠিয়েছিলেন মেজ ঠাকুমাই। বললেন, চল ডিকু। নীরবে পথ হাঁটছিলেন, হঠাৎ বললেন, চল ঠাকুর বাড়ি হয়ে চল, প্রণাম করে চরণোদক নিয়ে যাবি। ধনেশ্বর কারণ নিয়ে সন্ধ্যা করছিলেন। বার দুই কালী কালী বলে গম্ভীর স্বরে ডেকে উঠলেন। প্রণবেশ্বর, কল্যাণেশ্বর এবং কয়েকজনই বসেছিল কাছারির দাওয়ায়। প্রণবেশ্বর বললে, শ্মশানে গেছলে? বললাম, হ্যাঁ। বড় বাড়াবাড়ি করছো, এত কেন? কল্যাণেশ্বর বললে, তুমি এবার এমএলএ হবার জন্য দাঁড়াও সুরদা, আমরা প্রাণপণে খাটবো, টাকা আছে, তার উপর যা নাম হয়ে গেল না, ঠিক বেরিয়ে যাবে। আমি কিছু বলবার আগেই মেজ ঠাকুমা বললেন, কল্যাণ, দুধ পুকুরের সব থেকে বড় আম গাছটা, যেটার নাম ছিল গিন্নির গাছ, সেটা কে কাটলে রে? তুই? কি? দুধ পুকুরের গিন্নির গাছটা তুই কেটেছিস আমাকে বললে? কে বললে? বললে তোর যারা মজুর খাটে তারা। হ্যাঁ, সেটা বাবার আর দাদুর শ্রাদ্ধের সময় কাটিয়েছি। সেসব শ্রাদ্ধ 3 দিনে হয়েছে, 12টি করে বামুন খেয়েছে। তুই এত বড় গাছটা কাটালি? কি? হঠাৎ সন্ধ্যারত ধনেশ্বর চিৎকার করে উঠলেন, দুধ পুকুরের পাড়ের গিন্নির গাছ, তাতে যে 100খানা তক্তা হবে। আমি পিতৃশোকে, ভ্রাতৃশোকে, পুত্রের লজ্জায় কাতর, সেই ফাঁকে নাট মন্দিরটা কুৎসিত কোলাহলে ভরে উঠল। সুরেশ্বর বললে, ঠাকুমা, আমার শরীরটা বড় ক্লান্ত। চল ভাই চল। না, একটু দাঁড়া। ঘোষাল মশাই। ঘোষাল সুরেশ্বরের নিজস্ব কর্মচারী। ঘোষাল এসে বাইরে দাঁড়ালো। মেজ ঠাকুমা বললেন, সুরেশ্বরের একটু জ্বর হয়েছে, ডাক্তারবাবুকে ডেকে পাঠান। জ্বর নেহাত একটু নয়, টেম্পারেচার উঠল 104। তার উপর সর্বাঙ্গে বেদনা, কাঁধের ব্যথাটা অসহ্য। ডাক্তার অ্যাসপিরিনের পুড়িয়া তার ব্যাগ থেকেই বের করে দিয়ে গেলেন। সুলতা, আমার ভিতরটা তৃষিত হয়েছিল স্কচ হুইস্কির জন্য। শ্মশানে আমি ভালো ছেলে সাজবার অভিপ্রায় ঠিক নয়, ওদের সঙ্গে দেশি কারণ পান করিনি, করতে পারিনি। এখানে মেজ ঠাকুমা বসে, রঘুকে বরাত করতে পারছিলাম না। বললাম, ঠাকুমা, তুমিও তো সারাদিন বসে, বোধহয় খাওনি কিছু, যাও বাড়ি গিয়ে খাও। তুমি ভেবো না, ছেলে ঘুমোলো, পাড়া জুড়োলো বলে আমি এক্ষুনি ঘুমিয়ে যাব। মেজ ঠাকুমা বললেন, না রঘু, যে ঘরে বৌমা তোর বাবুর মা এসে থাকতেন, ওইটে পরিষ্কার করে দে। আমি ওখানেই কাপড় ছেড়ে সন্ধে করে নেব, শোবও এই ঘরে। একবার চল আমার সঙ্গে ও বাড়ি, কখানা কাপড় আর পুজোর ঝোলাটা নিয়ে আসবো। কি দরকার ঠাকুমা, কেন এত ব্যস্ত হচ্ছ? ল্যাভেন্ডার সাবান মাখা নিয়ে যে কেলেঙ্কারি করছে ধনেশ্বর, তারপর প্রকাশ্যে কপালে কৃষ্ণ নামের ছাপ না আঁকলে তো রাধার পুজো লোকে করতো না রে। আমার 16 বছরের ছেলে হলে তার বয়স আজ 21-22 হতো। তুই না হয় আমার নাতি, পৌত্র, ভাসুরপোর ছেলে,
আমি ঠাকুমা, সেই ঠাকুমা হয়ে এই বাড়িতে বাসা গাড়ব। দেখি কার সাধ্যি আমাকে কি বলে এরপর। চল রঘু। ডিকু, বাবুর কাছে বস, রাত্রে আজ দুজনেই থাকবি, বাবুর জ্বর। ঠাকুমা নিচে নেমে দরজা খুলতেই আমি উঠে গিয়ে তৃষ্ণা নিবারণ করে ফিরে এসে শুলাম এবং শরীরের ক্লান্তি তার সঙ্গে হুইস্কি ও অ্যাসপিরিনের যৌগিক ক্রিয়ায় ঠাকুমা ফিরবার আগেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙেছিল অনেকটা রাত্রে। তখন অ্যাসপিরিনের ক্রিয়া শেষ হয়েছে। গায়ের মাথার বেদনা ধীরে ধীরে অ্যাসপিরিনের বাঁধ ভেঙে বাঁধা জলের আস্তে আস্তে ঝরে ঝরে একসময় সশব্দে ভেঙে নামার পড়ার মতো জেগে উঠল। আমি কাতরে উঠলাম। আহ! পাশ ফিরে শুলাম। ও ঘর থেকে সাড়া উঠল। কেউ যেন উঠে দরজার কাছে এলো। রঘুর নাক ডাকার শব্দ পাচ্ছি। সে আমার খাটের পাশেই মেঝেতে শুয়ে আছে। আর একটা পুরিয়া খেতে হবে। আকণ্ঠ তৃষ্ণা পেয়েছে। হুইস্কির রিয়াকশানও বটে, তার সঙ্গে জ্বরের উত্তাপেও জলের তৃষ্ণা আছে। দরজাটা খুলে গেল। বললাম, কে? ঠিক মনে ছিল না মেজ ঠাকুমা এখানে আছেন সে কথা। মেজ ঠাকুমা উত্তর দিলেন, আমি। মেজ ঠাকুমা? হ্যাঁ। তিনি ঘরে এসে ঘরের কোণে টিপয়ের আড়াল থেকে নীল কাঁচ দেওয়া হ্যারিকেনটা বের করে উস্কে দিয়ে টিপয়ের উপর রাখলেন এবং এসে খাটের পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসলেন। বললেন, কাতরাচ্ছিস কেন? বললাম, দেখো তো জল কোথায়। জলের গ্লাসটা এগিয়ে দিলেন। আমি একটু উঠে এক নিঃশ্বাসে জলের গ্লাসটা শেষ করে বললাম, ওষুধের পুড়িয়া দাও, আরও জল আনো, গায়ের উত্তাপটা বেড়েছে কিনা দেখো দেখি। গায়ে হাত দিয়ে দেখে বললেন, বেড়েছে বলেই মনে হচ্ছে, কিন্তু আবার অ্যাসপিরিন খাবি? আর এই জ্বরে ও ছাই গিললি কেন? কি কি আর রায়বংশের যাতে নাড়ি কাটা। তুমি টের পেয়েছ? পাবো না। ও বাড়ি থেকে ফিরে এসে ঘরে ঢুকেই দেখি সৌরভে সুবাসে ঘর ম ম করছে। আমি জানি তুই খাস। বললাম, বকবে না? বকবো? অন্নপ্রাশনের সময় সেকালে সোনার ছোট্ট গ্লাসে কালিমার প্রসাদী কারণ দিত, তাই ঠেকিয়ে দিত ছেলের মুখে। বললাম, তাই নাকি? বললেন, হ্যাঁ, কিন্তু এখন ঘুমো, মাথায় হাত বুলিয়ে দি। তিনি মাথায় হাত বুলোতে লাগলেন, কিন্তু ঘুম আমার এলো না। বললাম, ওই জানালাটা খুলে দাও, কাঁসাইয়ের ধার থেকে ঠান্ডা হাওয়া আসে। ওটা আমিই বন্ধ করে দিয়েছি, জলো বাতাস তো। তা হোক, ওতে ক্ষতি হবে না। তার থেকে আমি বাতাস করি। বেশ। পাখা ঘুরতে লাগলো। বললেন, টানা পাখাটা মেরামত করিয়ে নে না, টানবার লোক অনেক মিলবে। পাখা কোথায়? পাখা কোথায় বাবা, 50খানা পাখা চলতো সেকালে। ছোট ঘরে একটা, বড় ঘরে জোড়া। যে পাখা টানতো তার হাত পা কোনোখানে দড়ি দিয়ে বাঁধা থাকতো, আর দড়ির অপর দিকটা থাকতো বিছানায়। পাখা টানতে টানতে বন্ধ হলে সেই দড়িতে হ্যাঁচকা টান পড়তো আর হাঁক উঠত, এও হারামজাদা। কাত্যায়নী ঠাকরুনের আমলে বিধি ছিল, রাত্রে যে পাংখাওয়ালা যতবার থামবে, সকালে তাকে জওলা প্রসাদের কাছে ততবার 2 কিল করে খেতে হবে। জওলা নাকি একবারে 1.5 সের আটা খেত, পাও ভর ঘিউ খেত, বরাদ্দ ছিল ভাণ্ডার থেকে। খোরাক আর তার উপর মাইনে পেত 3 টাকা। সারা রাত ছাদে জেগে পাহারা দিত আর হেঁকে হেঁকে ফিরত। আহ হ হ অ হ হ হই সারা রাত। জওলা থামলেই কাত্যায়নী হাঁকতেন, জওলা প্রসাদ থামলে কেন? জওলা বলতো, তনি তিয়াস পাইল, পানি খাইছিলাম মাইজি। থেমে কাত্যায়নীর কথায় ছেদ টেনে বললেন, পাখা ওই নিচের তলার একটা ঘরে ডাঁই হয়ে পড়ে আছে, সবই ভাঙা, তবু 2-4টে কি ভালো থাকবে না? থাকবে। একটু মেরামত করিয়ে কাপড় লাগিয়ে টাঙালেই নতুন। ছাদে কড়িতে কড়া টড়া সব লাগানো আছে। সে হবে। তুমি কাত্যায়নীর গল্প বলো তো। ওরে বাবা, সে তো মহাভারতের একটা পর্ব রে।
তার ভয়ে শুধু রায়বাড়ি নয়, খোদ কর্তা ভোমেশ্বর রায় পর্যন্ত তটস্থ। অসুখে ভুগেছিলাম সুলতা 7 দিন। 7 দিন ধরে গল্প করেছিলেন মেজ ঠাকুমা কাত্যায়নী দেবীর। সন্তান হয়ে বাঁচবার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে উঠে কাত্যায়নী স্বামী থেকে আরম্ভ করে জমাদারনি পর্যন্ত এবং কলকাতা থেকে কীর্তিহাট পর্যন্ত কঠিন শাসনে নিয়ন্ত্রিত করে আশ্চর্য শৃঙ্খলায় বন্ধ করেছিলেন। স্বামীর কলকাতা ছেড়ে আসবার সময় ছিল না। কাত্যায়নী নিয়মিত আসতেন কীর্তিহাটে। যে দেবতার দয়ায় তার সন্তান বেঁচেছে, তিনি সুস্থ হয়েছেন, তার প্রতি ভক্তির অন্ত ছিল না। নিজে দাঁড়িয়ে থেকে পুজো করাতেন। ভোগ শেষ হলে বাড়ি ফিরতেন। তারপর তার রান্না চড়ত। সেই রান্না হলে খেতেন। সন্ধে পর্যন্ত ঘুমোতেন। সন্ধ্যের পর উঠে গা ধোয়া চুল বাঁধা শেষ করে আসতেন ঠাকুর বাড়ি। সেখানে আরতি, শীতলভোগ, শয়নের ব্যবস্থা করে এসে বসতেন কাছারির ঘরে। ফটক বন্ধ হতো। আমলা মুহুরি ছাড়া কেউ থাকতো না। তিনি বিষয়ের কথা বলতেন ম্যানেজার গিরীন্দ্র আচার্যর সঙ্গে। কোথায় কোন মামলা হচ্ছে, কোথায় কোন সম্পত্তি বিক্রি হচ্ছে, খবর নিয়ে বাড়ি ফিরে জল খেতেন। তখন খাবার করা শুরু হতো। লুচি, তরকারি, মাছ, ক্ষীর সব তৈরি হতো সেই সময়। মেয়ে বিমলা, ছেলে বীরেশ্বর মানুষ হতো 2জন সুন্দরী সুশ্রী ভদ্র ঘরের মেয়ের হাতে। তিনি শুধু খোঁজ নিতেন ঘণ্টায় ঘণ্টায়, আর কয়েকবার স্তন দিতেন কোলের সন্তান ছেলেকে। রাত্রে খেতে বসতেন ঘরে। বাইরে বারান্দায় এসে বসত ভাণ্ডারী, সরকার, চাকর, ঝিদের প্রধানরা। আর ছিল একজন, তার ভার ছিল গ্রাম খবরদারির। ঝি চাকরের সর্দারেরা কোন চাকর কোন ঝি কি দোষ করেছে তা পেশ করত। তিনি বিচার করে দণ্ড দিতেন। ভাণ্ডারী বলতো কি আছে কি নাই। সরকার লিখে নিত। কাত্যায়নী বলতেন কত কি আসবে। গ্রাম খবরদারির লোক গ্রামের খবর বলতো। কোথায় কে রায়বাড়ির নিন্দে করেছে, কে ভালো বলেছে, কার বাড়িতে অসুখ, কার অভাব নিবেদন করত। সরকারকে হুকুম দিতেন খোঁজ করতে, অভাবীর ঘরে চাল ডাল পৌঁছে দিতে, অসুখের জন্য বাড়ির বাঁধা বদ্যিকে বলতে। আর নিন্দে বান্দার কৈফিয়ত নিতে তাদের ডাক পড়ত খোদ তার কাছে। যারা প্রশংসা করত তাদেরও তিনি সম্মান করতেন। নোট করা থাকতো। কোনো উপলক্ষে, বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন কিছু তাদের বাড়ি হলেই হয় দামি কাপড়, নয় সোনার কিছু, নয়তো নকুতো বলে 1 টাকা 2 টাকার জায়গায় 10 টাকা দিতে হুকুম হতো। এই সময় ভাই দেশ থেকে সতী যাওয়া উঠিয়ে দেবার জন্য লোকে উঠে পড়ে লেগেছিল দেশের সব মাতব্বরেরা। কেউ রাজা, কেউ জমিদার, সব সাহেবী মতের বড় লোকরা। তার মধ্যে দ্বারকা ঠাকুর ছিলেন মাথার লোক, এই রবি ঠাকুরের ঠাকুর দাদা। তার সঙ্গে ভোমেশ্বর রায়ের জানাশোনা দহরম মহরম ছিল। ওরা এক বয়সী ছিলেন। তাছাড়া উনি ছিলেন নুনের দেওয়ান। আর ভোমেশ্বর রায় কাঁথি তমলুকে হলদির ধারে তখন নুন তৈরির খালারি বন্দোবস্ত নিয়ে নুনের কারবার করতেন। সেজন্য ঠাকুরবাকুরের কাছে আসা যাওয়া করতে হতো। ঠাকুরবাবু কড়া লোক ছিলেন, আর ইনি খুব হুঁশিয়ার ব্যবসাদার ছিলেন। তার সায়ে সায় দিতেই হতো তাকে। কাত্যায়নী ঠাকুরুন তখন কীর্তিহাটে এসে রয়েছেন। হাসলেন মেজ ঠাকুমা, বললেন তখন তো তার স্বামীর শখ মিটেছে, মানে মেয়ে হয়েছে একটি, ছেলে হয়েছে একটি, আর কি দরকার স্বামীতে। কিন্তু কথা শেষ না করে বেশ একটু সশব্দে হেসে উঠলেন। অস্পষ্ট আবছায়ার মতো নীল লণ্ঠনের আলোয় সুরেশ্বর খোলা জানালার দিকে তাকিয়ে শুনছিল। বাইরে জ্যোৎস্না উঠেছে। এক ফালি জ্যোৎস্না তেরচা হয়ে এক পাল্লা জানালার গায়ে লেগে যেন মেঝের উপর পিছলে পড়েছে। হাসির শব্দে সে মেজ ঠাকুমার মুখের দিকে তাকালে। বললে, হাসলে কেন? হাসলাম তোমাদের গোষ্ঠীর ধারা মনে করে। কি সেটা? সেটা সেটা হলো যেটা এখনো তোমার মধ্যে দেখছি নে, সেইটে। রায়বাড়ির বেটা ছেলেরা একলা বিছানায় শুতে পারে না। কাত্যায়নী দেবীর সব শুদ্ধ 7টা ছেলে, তার মধ্যে শেষের 2টো বেঁচেছে। কাত্যায়নীর শরীর ছিল দুর্বল। তিনি ছেলে মেয়ে নিয়ে এখানে সরে আসতেন, তার ওটাও একটা কারণ। স্বামীর জন্যে 2টো সেবাদাসী নিজে দেখে পছন্দ করে
বহাল করে দিয়ে এসেছেন। তার ওপর বাইজি আছে। এখন আর সেবাদাসীদের চাকরি যেত না। মাথা গরম তো সেরে গিয়েছিল। সুরেশ্বর অতি বিষণ্ণ হাসি হাসলে, বললে, মিথ্যে দোষ তুমি দাওনি ঠাকুমা। বাবার কথা মনে পড়ছে। বাবার মতো মানুষ তো আমি কমই দেখেছি। এত পণ্ডিত, এমন ভদ্রলোক, আর মাকে, আমাকে কি ভালোই বাসতেন তিনি। তুই এবার ঘুমোতে চেষ্টা কর, আমি মাথায় হাত বুলিয়ে দিই, কথা থাক। চোখ বুজেই ছিল সুরেশ্বর। মাথায় লঘু চালনায় মেজ ঠাকুমার হাতখানি ঘুরছিল। সুরেশ্বর বললে, চুলগুলো বরং টানো ঠাকুমা, ওরকম করে দিলে সুরসুরি লাগছে না। আরো জোরে টানো, টানো না, যত জোর আছে তোমার। মা দুর্গার অসুরের চুল টানার মতো টানো না। মেজ ঠাকুমা বললেন, বোঁটায় কেন খাড়া না বংশাবলীর ধারা। তোর মেজ ঠাকুরদার এই রোগ ছিল। একবার চুল টানতে টানতে আমার ভুল এসেছে, টানতে টানতে হাতে ব্যথাও ধরেছে। উনিও যেন ঘুমিয়েছেন। আমি টানা ছেড়ে এমনি আস্তে আস্তে হাত বুলিয়েছি, আর চমকে জেগে উঠে দিলেন হাত ছুঁড়ে। লাগলো আমার নাকে, রক্ত পড়তে লাগলো। তখন বলেন, এমনি সুরসুরি দেয়? আমার মনে হলো বিছে টিছে কিছু বেড়াচ্ছে চুলের মধ্যে। হেসে সুরেশ্বর বললে, মেজ ঠাকুরদাকে তুমি খুবই ভালোবাসতে না মেজদি? অত্যন্ত প্রসন্ন ধীর কণ্ঠে বললেন মেজ ঠাকুমা, আমি খুব সুখী হয়েছিলাম সুরেশ্বর। মিথ্যে বলবো না ভাই তোর কাছে। প্রথম যখন বিয়ে হয় তখন বুড়ো বলে দুঃখ হয়েছিল, কেঁদেছিলাম। কিন্তু কেরমে কেরমে দুঃখ কোথায় গেল জানি নে। মনে হতো আমি খুব সুখী। তবে যদি বলিস সুখ কাকে বলে তুমি জানোই না, তবে তার জবাব আমার নেই। যা পেয়েছি তাই অঢেল। ওর জন্যে লজ্জা অনেক পেতাম। উনি যেসব কাজকর্ম করেছেন সেসব তো চোখেই দেখছিস। আমি বারণ করলেও শুনতেন না। কাত্যায়নী ঠাকুরনের মতো দাপটও আমার ছিল না। তিনি ছিলেন রাজকন্যে, রাজবংশ, আমি পুজুরি বামুনের মেয়ে। সে ক্ষমতাও ছিল না। তবে বেশি লজ্জা পেতাম ওর মেজ বউ রব তোলা বাতিক দেখে। চোখে আর হয়েছি তো সঙ্গে সঙ্গে মেজ বউ। তারপর বাড়ির ছাদ কাঁপিয়ে মেজ বউ এলেই জুড়িয়ে যেতেন। বলতেন, যাও কোথা? চটক দুলালি আমার, এই আছে এই নেই, ফুরুত আর ফুরুত। আমাকে আদর করে একলা পেলে বলতেন, চটক দুলালি। বলতাম, একটা কথাই বলতাম মরতে। বলতেন, সে আমি মরার পর যেও, না হয় যদি পারো সেদিনই যেও, চিতায় পুড়ে মরো আমার। বলে আক্ষেপ করে বলতেন, কলিতে ধর্ম এক পদ, তাও এরা ঠেঙিয়ে ঠেঙিয়ে আধখানা থেকে সিকিখানা এনেছে, নইলে সতী অধর্ম অন্যায় হয়। কাত্যায়নী দেবী যা লিখেছিলেন তা অক্ষরে অক্ষরে ফলছে, অক্ষরে অক্ষরে। বললাম না, কাত্যায়নী দেবী ছেলে মেয়ে নিয়ে তখন এখানে। তার কানে এলো সতী ওঠাবার জন্য দরখাস্ত করছে কলকাতার বড় বড় লোকেরা, তার মধ্যে দ্বারকা ঠাকুর একজন প্রধান। উনি জানতেন নুনের কারবার করেন স্বামী, তিনি দ্বারকানাথের কত অনুগত, তিনিও তাহলে সই দেবেন। তিনি তৎক্ষণাৎ চিঠি লেখালেন স্বামীকে। ভালো লিখতে জানতেন না নিজে, কোনো মতে সই দিতে জানতেন মোটা মোটা করে। তিনি প্রেমপত্র লেখাতেন মুহুরীকে দিয়ে। তিনি বলতেন মুহুরী লিখত, তারপর পড়ে শোনাতো। তাতে তিনি সই দিতেন মোটা আঁকাবাঁকা হরফে, কাত্যায়নী। ওদিকে তখন ভোর হয়ে এসেছে। আমার জ্বরটা যেন ছেড়ে আসছে মনে হলো। ঘাম হচ্ছিল। দেশে তখন ম্যালেরিয়া ছিল প্রচুর। 1936 সাল। শীত করে জ্বর আসে, ঘাম দিয়ে জ্বর ছাড়ে। ঠাকুমা বললেন, দেশের সম্পত্তি পেলে তো, এখন ভোগো। সকালে উঠেই ডাক্তারকে বলো কুইনিন ইঞ্জেকশন দিয়ে দিক। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। ভোরে জ্বর ছাড়ল, আবার বিকেলে শীত করে জ্বর এলো। কুইনিন মানলে না। সেদিন জ্বর প্রবলতর হলো, 103 উঠল টেম্পারেচার। মেজ ঠাকুমা ডেকে পাঠালেন বুড়ো ভট্টাচার্য মশাইকে। তিনি নাড়ি দেখে ঠিক বলে দেবেন কদিন হবে জ্বরের ভোগ। নাড়িতে সর্দি না পিত্তি না বায়ু না সর্দি পিত্তি না বাত পিত্তি কি ঠিক বলে দেবেন। ডাক্তারেরা ওসব জানে না, ওরা নাড়ি গনে ঘড়ি ধরে।
মেজ ঠাকুমাকে বাধা দেবার ক্ষমতা আমার ছিল না। উনি মেজ ঠাকুরদার কাছে যা হতে পারেননি, আমার কাছে তাই হয়েছিলেন কাত্যায়নী দেবী। দয়াল ভট্টাচার্যের বয়স ৮০, সম্পর্কে মেজ ঠাকুমার শ্বশুর। লাঠি ধরে এলেন, পাকা আমের মতো চেহারা, তেমনি টকটকে রং, মাথার চুল ভুরু সব পাকা। দেখে বললেন, সাদা জ্বর মেজমা, চিন্তা নেই, দিন ৫ লাগবে, তবে বাবুর মালোয়ারি ধরলে মনে হচ্ছে গো, 2 ঠায় উপোস দাও। বসে রইলেন ভট্টাচার্য কিছুক্ষণ। মেজ ঠাকুমা বললেন, রায়বাড়ির গল্প শুনতে ওর খুব ঝোঁক, ওকে বলুন। দন্তহীন মুখে হেসে দয়াল ভট্টাচার্য বলেছিলেন, আজ নয় মা, কাল বলবো, কাল এসে আবার দেখে যাব তখন। আমি কি করব, উপোস দিয়েই পড়ে রইলাম আর ডাক্তারের মিক্সচার খেলাম, কিন্তু কাল কাটে কি করে? পুরনো খাতা আর কাগজ নিয়ে পড়লাম। পুরনো খাতায় পেলাম কল্যাণিয়া শ্রীমতী বিমলা কুমারী দেবীর শুভ পরিণয় উপলক্ষে খরচ, জামাতা আশীর্বাদী, হীরার আংটি একটি মারফত হ্যামিল্টন অ্যান্ড কোং, মোকাম কলিকাতা, মূল্য ১০০০ টাকা। বিস্ময় লাগলো। জমা খরচের খাতাটা সাল ১২৩১ সাল, ইংরেজি ১৮২৪। বিমলা কুমারীর বয়স ৭, ১৮১৭ সালে জন্ম। কাত্যায়নেরও বিয়ে হয়েছিল ৭ বছর বয়সে। খরচের পাতাতেই চোখ বুলোচ্ছিলাম, সে এলাহি কাণ্ড। পরিশেষে একটা খরচের ফর্দ পেলাম, একসঙ্গে সব হিসেব, খরচ যোগ করে দাঁড়িয়েছে ১৫,০০০ টাকায়। তারপরের দিন মেজ ঠাকুমা ঠাকুর বাড়ি গেছিলেন। সেখান থেকে ফিরবার পথে পুরনো বাড়ি হয়ে ফিরলেন। সঙ্গে নিয়ে এলেন রেশমি কাপড়ে বাঁধা একটা কাগজের পুলিন্দা। রেশমি কাপড়খানা এককালে সুদৃশ্য এবং বেশ মূল্যবান ছিল। বললেন, এটা তার বাক্সের মধ্যে রাখা ছিল রে, দেখ এতে কি আছে। দেখছিলাম পাল্টে পাল্টে, দেখলাম সবই প্রায় চিঠি। চিঠিগুলি রত্নেশ্বর রায়ের লেখা, লিখেছিলেন অধিকাংশই শিবেশ্বরকে, কয়েকখানা দেবেশ্বর রায়কে লেখাও আছে। তিরস্কারপূর্ণ চিঠি। তার একটাতে লেখা আছে, প্রয়োজন হইলে তোমাকে ত্যায্যপুত্র করিতেও পশ্চাৎপদ হইব না, তুমি লিখিয়াছ দেবত্র টিকিবে না আইনে, দেখা যাইবে কি হয়। মোট কথা, তোমার অহিন্দু আচরণ আমি সহ্য করিব না, ইহা জ্ঞাত হইবে। শেষে কতকগুলি কথা আছে যেগুলিকে বেদবাক্যের মতো বলা যায়। আমি ভাবছিলাম, এমন সময় জ্যাঠতুতো ভাই প্রণবেশ্বর, খুড়তুতো ভাই সুখেশ্বর, কাকার ছেলে কল্যাণেশ্বর এলো আমাকে দেখতে। বসলে, বললে, অসুখ ধরালে তো? বললাম, অসুখ নয়, মানে ওই মেয়েটির অসুখ আমাকে ধরেনি। কল্যাণেশ্বর ছড়ানো কাগজগুলো দেখে বললে, ওগুলো কি? চিঠি, পুরনো চিঠি সব, রায় বাহাদুরের লেখা তার ছেলেদেরকে। ও কোথায় পেলে? বাড়িতেই, আবার কোথায়? চুপ করে রইল কল্যাণেশ্বর। প্রণবেশ্বরদা বললে, দেখো, কল্যাণেশ্বর গার্লস স্কুলের ঠিকা নিয়েছে, ঘর তৈরি হয়ে গেছে, জানালা দরজা লাগাতে বাকি আছে, এখন ওটা থাকবার জন্য দিতে হবে সেটেলমেন্ট অফিসারকে, তুমি বলেছ। কল্যাণ কাজ শেষ করতে গিয়ে থমকাচ্ছে, কারণ কাল মেজ ঠাকুমা সন্ধ্যের সময় বললেন, কল্যাণেশ্বর দুধপুকুরে আম গাছ কি গিন্নি গাছ নাকি নাম, সেটা কাটিয়েছে। ও সেটা কাটিয়েছে ঠিক, কিন্তু সে পোড়া কাঠের জন্যে। ওদিকে ধনেশ্বর কাকা কাল রাত্রে যাচ্ছে তাই করেছেন। যত গাল তোমাকে মেজ ঠাকুমাকে দিয়েছেন তত কল্যাণেশ্বরকে। সে যা হয় হবে। এখন জিজ্ঞাস্য হচ্ছে, আমতক্তার দরজা জানালা লাগালে বিলের সময় তার টাকা দেব না, এ বলবে না তো? কল্যাণেশ্বর বললে, আমি তোমাকে কথা দিচ্ছি সুরেশ্বরদা, উনি যাই করুন তোমার বিপক্ষে, তাতে আমি থাকব না। একটু বিষণ্ণ হাসি আমার মুখে দেখা দিয়েছিল, লজ্জা হয়েছিল। নিঃস্ব রায় সন্তানদের চেহারাটা যেন সাসপেক্টেড টিবি পেশেন্টদের মতো সকরুণ হয়ে উঠেছে অবিকল। স্তাবকতায় বাঁধে না, সামান্য স্বার্থের জন্যেও স্তাবকতা করতে পারে। এরা আজ চুরি করে গাছ কাটে, আজ ঝগড়া করে কাল এসে গড়িয়ে পড়ে সামান্য স্বার্থের জন্য। নারীর কাছে এদের দাম হয়েছে বিষাক্ত পোকার মতো, তারা ঘৃণাই করে।
ভয় পর্যন্ত করে না সাপ কি বাঘ বলে। বললাম, না, ও বিষয়ে আমি কোনো আপত্তি তুলব না। তুমি ঘরখানার দরজা জানালা লাগিয়ে দাও। মিস্টার ঘোষ প্রায় নির্বাসিত বিরোহী যক্ষ হয়ে উঠেছেন। ভয় হচ্ছে সেটেলমেন্টের পর্চা থেকে সেগুলো পর্চা ভূত হয়ে না দাঁড়ায়, ক্রোধ বশে এর নাম কেটে ওর নাম না বসিয়ে দেন। খুব হেসে উঠল কল্যাণেশ্বর, অযথা উচ্চ হাসি। তারপর বললে, ওই চিঠিগুলো থেকে কি খুঁজছো বলো দেখি। খুঁজছি কিছু ঠিক বিষয় নয়, তবে রায়বাড়ির ইতিহাস জানতে চাচ্ছি। তা কি চিঠিপত্রে পাবে? তা পাবো। কল্যাণেশ্বর বললে, তাহলে তোমাকে সন্ধান দিই সুরেশ্বরদা। দেখো গে, ঠাকুরের গহনা থাকতো যে আয়রন চেস্টে, তা সেটার মধ্যে অনেক চিঠি আছে। সেসব রায়বাহাদুর রত্নেশ্বর রায় রেখে দিয়েছিলেন। মিথ্যে বলবো না, দুখানা ডায়েরির মতো ছিল, একখানা রায়বাহাদুরের, একখানা বীরেশ্বর রায়ের। আমার বাবা তো দাম বুঝতেন, তিনি রেখেছিলেন। কিন্তু তিনি যখন খুন হলেন তখন যে সে কে নিলে, কেন নিলে, বেজোদা নিয়েছে না হলে হারিয়েছে। আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম, খুঁজে দেখো কল্যাণ, আমাকে দিলে আমি 1000 টাকা পর্যন্ত দেব। অবাক হয়ে গেল কল্যাণেশ্বর। প্রণবেশ্বর বললে, তুমি ঠিক কি খুঁজছ বলবে? বললাম, বিশ্বাস করবে? বলো। প্রথম, নিজের বংশের কথা কে না জানতে চায় বলো। দ্বিতীয়, রক্তের মধ্যে একটা কি আছে সেটা কি জানতে চাই। বিষয় চিরকালের নয় বড়দা, সে সবাই জানে। আমি খুঁজছি আমার বাবার কেন এমন হলো। আরও অনেকের ওই পাপ দেখতে পাচ্ছি। তোমাদের কথাও আমার অজানা নয়। হয়তো বলবে এটা মানুষের পাপ, হয়তো তাই, কিন্তু এ বংশের পুণ্য তো কম নয়। তবু কি করে পাপ কোথা থেকে এলো, একে আমি বড় ভয় পাই বড়দা। কেন পাই? এই আর কি, মানে পাগলামি বলতে পারো। হাতটা উল্টে দিলে প্রণবেশ্বর, অর্থাৎ কিছুই বুঝলাম না। কল্যাণেশ্বর বললে, ঠাকুরের সিন্দুক খুলে দেখো, অনেক কাগজ চিঠিপত্রের গাদা পাবে। মেজো ঠাকুমা এসে দাঁড়ালেন। চাবি তো তোকে দিয়েছি সুরেশ্বর, তুই সিন্দুকটা খুলে আজ দেখ। কল্যাণকে 1000 টাকার কথা যখন বলেছিস তখন এখনই নিজে গিয়ে দাঁড়িয়ে বের করে আন, নইলে আজ রাতেই কেউ সিন্দুকটাকে ভেঙে ফেলবে। 6ষ্ঠ অধ্যায় শেষ হলো। ফিরে আসছি 7ম অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।